হ্যাঁ, ওটা কি ওই জায়গাটা শুরু তো করতেই হবে না, তাই না? তাহলে শুরু করে দিই। চলো। হ্যাঁ, শুরু করেই দিচ্ছি তাহলে। আসলে প্রচণ্ড চাপের মধ্যে আছে এখন এই টাইমে রাজদীপ, তাই তো? দৌড়োদৌড়ি, চাপ, হ্যাঁ, তাহা চলছে। কাজের একটু চাপ, অনেকটা প্রেশার বেড়ে গেছে রাজদীপের এই মুহূর্তে। আসলে প্রথমেই তো ওই মানে কি বলে দেবী চৌধুরানী নিয়েই হইচই হালচাল চলছে একখানা চারিদিকে। তোমাকে দেখলাম, ইনফ্যাক্ট সেদিনই তোমায় ফোন করেছিলাম আমি, যেদিন দেখলাম একটা ক্লিপিং দেখলাম সেখানে বুম্বাদাকে তো দেখছিলামই অবভিয়াসলি, মানে বুম্বাদার জন্য। হ্যাঁ, আমাদের বোধহয় দেবী চৌধুরীর র্যাপ আপ পার্টি। হ্যাঁ, পাশে দেখলাম এই রাজদীপ, হ্যাঁ ওকে ফোন করবো আজকে আমি। তো যাই হোক, কিরম হলো কাজ, কেমন হলো? খুব ভালো, মানে এটা দেবী চৌধুরানী সত্যিকার একটা মানে অন্য ধরনের এক্সপিরিয়েন্স। মানে এখানে মানে যে ধরনের অ্যাকশন টিম, মানে মুম্বাইয়ের অ্যাকশন টিম এসে কাজ করেছে, অ্যাকশন সিকোয়েন্সগুলো যেভাবে ডিজাইন করা হয়েছে এবং শুভ্রজিৎ যেভাবে স্টোরি টেলিংটা করেছে, মানে মানে আমার মনে হয় বাংলায় সেরকম কাজ আমি দেখিনি। দেখে প্রমিসিং লাগছে কিন্তু পুরো বিষয়টা। একদম মানে আমি কন্ট্রাডিকশনে যাব না, বাট আমার মনে হচ্ছে যে আমি এরকম ধরনের কাজ বাংলায় দেখিনি। ইভেন লুকও, মানে প্রত্যেকের লুক যেভাবে ভাবা হয়েছে, হ্যাঁ মানে খুব ভালো। প্রতিটা বিষয় নিয়ে, মানে কস্টিউম, লুক, মানে সমস্ত ডিপার্টমেন্টের প্রচণ্ড একটা মানে রিসার্চ আছে, সেটা কাজ দেখলে বোঝা যাবে। তোমাদের এটা কি 3টে ধাপে হয়েছিল শুটিং, মানে আলাদা আলাদা? তিনটে না, দুটো ধাপে হয়েছিল। দুটো ধাপে হয়েছিল। জানুয়ারিতে একটা পার্ট হয়েছিল এবং তারপর এটা তো বিবৃতি আছে তো। হ্যাঁ, কাস্ট এন্ড ক্রুটা অনেক। হ্যাঁ, বুম্বাদা, শ্রাবন্তীদি, বেনুদা, শুভশ্রী চক্রবর্তী, কিঞ্জল, অর্জুন, দর্শনা, বিবৃতি, পুরো। নিজের কথা বলো একটু, নিজের কথা বলো যে তুমিও আছো। আমি আছি, আমি একটা চরিত্রে আছি। ভরত কল, বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেবযানীদি, হ্যাঁ হ্যাঁ, কুশল চক্রবর্তী, সবাই না মোটামুটি, মানে পুরো ইন্ডাস্ট্রি বলা যায় মোটামুটি। পেপারে বেরিয়ে গেছে, তাই আমার বলতে, মানে নিউজে বেরিয়ে গেছে তাই বলতে অসুবিধা নেই। এই বোধহয় প্রথমবার মনোময় সিঙ্গার গায়ক, উনিও আছেন, উনি একটা চরিত্রে অভিনয় করেছেন। বাহ, মানে আমরা একটা অন্য কিছু দেখতে চলেছি। প্রবাবল মানে রিলিজ কি পুজো? এটা এই বছরের শেষের আগে এখনো ওরকম সময় একটা লাগবে এক্সপেক্টেড, আমি এই মুহূর্তে সেটা অনেস্টলি বলতে পারবো। এটা ঠিক আছে, আমরা দেবী চৌধুরী প্রমোশন করছি না, এটা জাস্ট আমার জানার ইচ্ছে ছিল, জেনে নিলাম। করবো আমরা সামনে। যেটা হচ্ছে যে তুমি তো মুম্বাইয়ের অভিজ্ঞতা তোমার আগেও রয়েছে বব বিশ্বাসের থেকে। হ্যাঁ, এইবার যেরকম তুমি বললে মুম্বাই থেকে কিছু অ্যাকশনের সিকোয়েন্সের জন্য কিছু এসছে, তো সেইবারে একটা অ্যাকশনে কিছু ঘটনা ঘটেছিল তোমার বব বিশ্বাস করার সময়। হ্যাঁ হ্যাঁ, রাইট। আমার নাকে মানে মানে অ্যাকশন করতে গিয়ে আমার নাকে লাগে এবং নাক থেকে মানে রক্তও বেরিয়েছিল, তাই শুটিং ফ্লোরেই। তারপর শুট কন্টিনিউ হয়েছে। হ্যাঁ, তারপর ওরা বলেছিল কি হয়েছে, আমি মানে একটু একদমই অল্প, মানে মানে বিশাল ব্যথা হয়েছে, আমি ওইটা বলবো না, তবে হ্যাঁ যখন লেগেছিল তখন মানে সেই সময়টা খানিকক্ষণের জন্য পুরো অন্ধকার দেখি এবং উঠে সুজয় স্যারও দৌড়ে আসেন, মানে সুজয় ঘোষ, উনিও দৌড়ে আসেন, বলে কি হয়েছে রাজদীপ? আমি এরকম করে না কিছু হয়নি করে হাতে এরকম করে দেখি একটু অল্প একটু ব্লাড, সেটা পুঁছে টুছে, তারপর ভালোই লেগেছিল। হ্যাঁ, ভালোই লেগেছিল। নাকে যদি একটা এই হাঁটু লাগে, মানে ওরা সিনেমাটা দেখলেই দেখতে পাবে যে ওই লাস্ট কিকটা মারছে আমার মুখে, হাঁটু দিয়ে। এবার ওটাতে কি হয়, আমাদের অ্যাকশনে একটা সিকোয়েন্স তৈরি করা থাকে, মানে পাটা এদিক দিয়ে উঠবে, মাথাটা এদিক দিয়ে নামবে। ঠিক। এবার সেটা একটু, হ্যাঁ, সেটা ভুল করে দিয়েছে, মানে উল্টো দিকে, মানে ওর রাইটে যাওয়ার কথা ছিল, আমার লেফটে যাওয়ার কথা ছিল, এবার আমিও লেফটে গেছি, ও লেফটে গেছে। মানে সবাই যেটা ভাবে যে অনেকটা ইজি বিষয়গুলো, মানে এই যে অ্যাক্সিডেন্ট ক্যান হ্যাপেন এনি টাইম। আমি শিবপুরে আমাকে করতে হয়েছে, কোনো দড়ি নেই, কোনো প্রিকশন, মানে কোনো মানে সেফটি কিচ্ছু নেই। আমাকে 3তলা বাড়ির ওপর 3তলার ছাদ থেকে তার ওই 4তলার একটা কার্নিস মতো রয়েছে, মানে অ্যাসবেস্টার যেটাই বলো, সেটাতে লাফ দিতে হয়েছে। এবং যখন আমাকে বললো, আমি তখন হলাম এটা আমি করতেই পারবো না, পারবোই না আমি করতে, মানে এই অসম্ভব। তারপর ওখানে মানে ওই সেই হ্যানা ত্যানা, তারপর একটু একবার দুবার প্র্যাকটিস করলাম, ধরে ধরে নামলাম টাবলাম, একটু হলো কি করবো। ওমা, শুটিং শুরুর আগে প্রচণ্ড বৃষ্টি এবং পুরোনো দিনের বাড়ি, পুরো শ্যাওলা ম্যাওলা, মানে হাত দিতে পারছি না। আমি জানি না, মানে আমার এখনো মনেই নেই মানে ওই শুটিং সময় আমি কিভাবে করেছি, হয়ে গেল, বেঁচে আছি এখন, এটাই মানে ওইটাও করেছি, এটাও এখনো আছি, এটুকুই জানি। মানে মাঝখানটা কি হয়েছিল আমার ঠিক মনে নেই, ওটা ঘুরে বেরিয়ে গেছে। তারপরে শিবপুরে আমরা ঢুকবো, রাইট? শিবপুর নিয়ে তো আলাদা ইতিহাস। এবার শিবপুরটা তো তোমার ড্রিম হিসেব মতো ছিল বা হ্যাঁ, সেটা এখন সাকসেসফুল হয়ে গেছে, যেটাই আবার একটা প্রিকুয়েল কথা ভাবা চলছে। এবার এক্সপিরিয়েন্সটা কি পুরো একদম নিজেরা দেখেছিলে তাই, ওটা কি রিয়েল গল্প?
সে অর্থে ধরতে পারি? রিয়েল, তবে একদম রিয়েল করলে তো সেটা ডকুমেন্টারি হয়ে যাবে, তখন তো আর ওরকম ভাবে মেশানো রয়েছে, কিছু তো ফিকশন করতেই হবে, না হলে এটা গল্পের আকার নেবে না। এবার যেমন ধরো বলি, রনিদার চরিত্র, খরচদার চরিত্র সব রিয়েল, আমার চরিত্র রিয়েল, মমতা শঙ্করের চরিত্র রিয়েল, আরে বাস, পরমদা তো রিয়েল, একদম রিয়েল, খুব নাম করা চরিত্র। এটা তোমার কতদিনের রিসার্চ ছিল? এটা অনেস্টলি আমি যখন 2012 ওই রকম সময়, 12-13 ওরকম সময় গ্যাংস অফ ওয়াসিপুর দেখি, অনেস্টলি আমার কোথাও বলতে বাধা নেই, আমি এটা বহুবার সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেছি। তখন দেখার পর মনে হয় ইয়েস, আন্ডারওয়ার্ল্ড এটাই। আন্ডারওয়ার্ল্ড শুট বুট করে আসে না, তারা গেলে হাওয়া ওড়ে না, তারা ওই লুঙ্গি গটিয়ে তেরা বিপ দিয়েই এসে ঠুকে দিয়ে চলে যায়। এবং এটা দেখেই হয়তো আমি শিবপুরে বড় হয়েছি, মানে আমার বাড়িও প্র্যাকটিক্যালি, আমার বাড়ি শিবপুরে, আমার একদম কাজীপাড়া সংলগ্ন এরিয়ায়, মানে যেটা গত বছর এই সময় থেকেই, এই গতকাল যে ইভেন্টটা গেল তার সময় থেকেই বিশাল শিবপুরে। তখন আমার মনে হয় যে গ্যাংস অফ ওয়াসিপুর দেখার পর যে হ্যাঁ, আন্ডারওয়ার্ল্ড এরকম টাইপের হয় এবং এরকম রিয়েলিস্টিক অ্যাপ্রোচে কেন কাজ হয় না। তো তারপর থেকেই আরও বেশি করে সেটা নিয়ে পড়তে থাকি, রিসার্চ করতে থাকি আরও ডিটেলস। কারণ অনেস্টলি আমার বেড়ে ওঠা বা আমার ওটার মধ্যে তো আমি একদম ইন ডিটেলস সব কিছু জানতাম না, হয়তো কয়েকটা নাম জানতাম, কয়েকটা ঘটনা। এবার লেখাও কি তোমারই? না, লেখাটা ওই যে বললাম, স্টোরিটা তো ডেভেলপ করতে হয়েছে অরিন্দম দা, এটা তো হ্যাঁ আমি পারবো এর কোনো মানে নেই কোনো। হ্যাঁ, কিছু সিকোয়েন্স আমরা ডিজাইন করেছি একসাথে, অরিন্দম দা কিছু করেছে, এই যে মিলিয়ে মিশিয়ে। ইটস অলওয়েজ আ টিম ওয়ার্ক ডেফিনেটলি। এখন তো অনেকগুলো রোল প্লে হয়ে গেল তোমার, অ্যাক্টিং ছাড়াও, মানে সবগুলো ডিসক্লোজও করা যাবে না এখন হয়তো, আমি জানি না। হ্যাঁ, তাই না? তো অনেক কটা বছর হয়েছে তোমার পুরোপুরিভাবে? আমি চাকরি ছেড়েছি 2018, তার আগেও তো একটা জার্নি আছে। তার আগে ডেফিনেটলি চাকরি করতে করতে সিরিয়াল বা বিভিন্ন জায়গাতে ছোটখাটো চরিত্র, কোথাও একটা ছোট একটা পুলিশ অফিসার, কোথাও একটা লম্বা চড়া মানুষ, হ্যাঁ ওইরকম ধরনের চরিত্রই পেতাম। তখন শখ ছিল, প্যাশন ছিল, মানে তখন বলতাম চাকরি করি প্রফেশন, অভিনয়টা প্যাশন। তো এখন ওটা প্রফেশন প্যাশন দুটোই, এটাই। এবারে বলো এক্সপিরিয়েন্স, যে তুমি ছাড়লে তো চাকরি, এবারে আমাদের শিল্পীদের, মানে যারা আমরা একটু মনে করি যে শিল্পর জন্য ভাবছি, চাপ তো আলটিমেটলি টাকার একটা হয়, ফিনান্সিয়াল ক্রাইসিস, যদি না কাজ থাকে রেগুলার, একদমই তাই না? প্যারালালি, মানে খিদে তো মেটায় না, মানে কাজ দিয়েও মিটছে না, টাকারও মিটছে না। সেখানে তুমি কি দেখলে, মানে পরিস্থিতি ফেস করেছো, মনে হয়েছে যে আবার ফিরে যাই, দূর চাকরিটা করি? হ্যাঁ, মানে ডেফিনেটলি, মানে বিশেষ করে 2020-21 আলাদা করে কাউকে নিশ্চয়ই বলে দিতে হবে না, এটা বললে সবারই নিশ্চয়ই একটু হলেও প্রত্যেকের নিজস্ব একটা ফ্ল্যাশব্যাক তৈরি হয়, প্রত্যেকের লাইফের একটা। তো ওই সময়টাতে মানে কোথাও গিয়ে কুল কিনারা খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন অ্যাটলিস্ট আমি যে কোম্পানিতে চাকরি করতাম, সেটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট আইটি কোম্পানি, সেখানে তখন দেখছি সেই বছরেও পেপারে বেরোচ্ছে এমপ্লয়ীদের ইনক্রিমেন্ট হচ্ছে, পেপারে দেখে এটা অস্বস্তি হচ্ছে। হ্যাঁ, অস্বস্তি বলবো না, তখন ভাবলাম যে একটা তো ছাদ ছিল, বা ধরো সিকিউর ছিল। মানে ব্যাপারটা হচ্ছে 2020-তে আমি বব বিশ্বাসের শুটিং করেছি, ফেব্রুয়ারি মার্চে তো লকডাউন হলো, মানে ফেব্রুয়ারিতেই বোধহয় আমার শুটিং ডেট ছিল, তারপরে দেখতে হবে শিডিউলটা, ফেব্রুয়ারি এন্ড ওরকম সময় করেই হবে। বব বিশ্বাসের শুটিং হয়েছিল, সেটা কলকাতা শিডিউল কি ছিল দেখলে আমার কাছে ফোনেও শিডিউল রয়েছে। তো তারপরেই লকডাউনটা হয়ে যায়। এবার তার আগেও তো আমি অনেস্টলি বিশাল কিছু কাজ করে উঠতে পারি, মানে 2018 যে চাকরি ছেড়েছি তখন অবধি আমি 2-1টা সিনেমা করেছি যেগুলো ঠিক আছে, মানে একটা করছি জার্নি। আমি সেই রকম বলা যায় না, একদম প্রথম সারির সিনেমাতে একদম প্রথম একদম প্রাইমারি ক্যারেক্টার টাইপের ক্যারেক্টার তখনও পাচ্ছিলাম না। তখন মনে হচ্ছিল যে আরেকটু বোধহয় তাড়াতাড়ি হয়ে গেল, আরেকটু দেখে নিলে বোধহয় বেটার হতো। একটা কোথাও নিজেকেও নিজে ডাউট করা শুরু হয় যে হচ্ছে না। তো তারপর ভগবানের আশীর্বাদে সময় চেঞ্জ হলো, লকডাউন শেষ হলো, বব বিশ্বাস রিলিজ হলো, আরো কিছু ফিল্ম, অনেকগুলো কাজ আসলো তোমার, তারপর চলছে। তোমার মধ্যে একটা অদ্ভুত জিনিস আমার ভালো লাগে, কি বলতো, মানে অভিনয় ইজ আ পার্ট, ঠিক আছে, ভালো মন্দ, তুমি না বড্ড মানে বোঝা যায় না যে তুমি অ্যাক্টিংয়ের সঙ্গে জড়িত, মানে কোনো হাবভাব নেই, সোজা কথা, আমি যদি পাতি ভাষায় বলি। এটা কেন, মানে এটা কি ডেলিভারেটলি করো, বা মনে হয় না একটু ওরকম করি অন্যদের মতন যারা একটু, হ্যাঁ বলো, ওকে, হ্যাঁ এটা আসে না তোমার? এটা নিয়ে আমাকে অনেকেই বলেছে, ইভেন আমার সাথে যারা কাজ করবে, আমার থেকে যারা একটু ছোট, তারা বলে রাজদীপ দা তুমি এমন করো, তোমার জন্য আমাদের অসুবিধা হয়, আমরা যখন এক্সট্রা কিছু চাইতে যাই তখন বলে রাজদীপ তো কিছু বলছে না, তোমার এত দাবি কেন, তোমার জন্য আমাদের সমস্যা হয়ে যায়। আমি মনে করি এটা জাস্ট একটা আমার কাজ, মানে এটা কোথাও গিয়ে হয়তো মনে হয় আমি কর্পোরেটে যখন এসেছি, এবং আমি কর্পোরেটও মাল্টিটাস্কিং ছিলাম, আমার কর্পোরেট এটা নয় যে আমি কর্পোরেটে কিছু না করতে পারি, এখানে কর্পোরেট একটা আমার সাকসেসফুল জার্নি ছিল, সেখানে আমাদের মাল্টিটাস্কিং ফেজের মধ্যে দিয়ে
এই প্রসেসটা হয়তো করতে হয় যে মানে দিস ইজ ইউর জব, ইউ হ্যাভ টু ডু ইট, মানে ইউ আর ডুইং ইট, দ্যাটস ইট, ইটস অলওয়েজ আ থ্যাঙ্ক, মানে যেটা পাচ্ছ সেটা এক্সট্রা, মানে তুমি যদি আলাদা করে গ্ল্যাম বা ফেম পাচ্ছ সেটা এক্সট্রা, সেটাকে নিয়ে মাথা ব্যথা বা সেটাকে নিয়ে ওটা নিয়ে কিছু যায় আসে না। আমি কলকাতা শহরে এখনো আরামসে আমার বাইক নিয়ে ঘুরি, এবং আমার কোনো কিছু আলাদা করে ইনহিবিশন নেই যে আমাকে এইখানে যাচ্ছি বলে এইভাবে যেতে হবে, ওখানে যাচ্ছি বলে এইভাবে যেতে হবে। সেটা ইভেন কোথাও গিয়ে হয়তো থিয়েটারও অনেকটা শিখিয়েছে, থিয়েটারও অনেকটা অবশ্যই আমি কর্পোরেটকে কথা বলছি, থিয়েটার আমাদেরকে ডিসিপ্লিন শেখায় এবং আমাদেরকে হাম্বলনেস। ও তো থিয়েটারে ছিল তার মানে? থিয়েটারে ছিল তার মানে? হ্যাঁ, থিয়েটার তো আমি দিল্লিতে যখন ছিলাম তখনই ওখানে আমরা স্ট্রিট প্লে নাটক করতাম, ওখান থেকেই শুরু। এবং ওখানে আমাদের যারা রাহুল নিগম স্যার বলে একজন ছিলেন, যিনি সেই সময় ব্যান্ড বাজা বাড়াতে কাজ করেছিলেন রণবীর সিং এর দল বন্ধুদের গ্রুপে, তো তখন ওনাদের সাথে আমরা থিয়েটার করতাম ওখানে। সেটা অর্গানাইজ সেক্টরে বলা যেতে পারে না, কিন্তু ওই কলেজের যেটা একটা দল ছিল, এটা প্যাশনেটলি করতাম, যেটাই করতাম প্যাশনেটলি করতাম। এবার এই রিসেন্ট টাইমসে দেখছি অনেকেই না মুম্বাই চলে যাচ্ছে, খুঁজতে হোক বা কাজ পেয়ে হোক, মানে ছোট বড় তো হয় না কাজের, বাট বলছে নাকি ওখানে স্কোপ বেশি। তোমার ইচ্ছে করে না, মনে হয় যে না আমি বাংলার জন্য করবো, বাংলাতেই? না না না, আমি যেটা মনে করি আর্টের তো কোনো সেইভাবে ল্যাঙ্গুয়েজ হতে পারে না, মানে কোনো ভাষায় সীমাবদ্ধ থাকলাম, এটা আমার মনে হয় না একজন আর্টিস্টের ক্ষেত্রে হতে পারে, মানে হওয়াটা উচিত নয় রাদার। যদি ডেফিনেটলি সেরকম স্কোপ আসে যাব, বা রাদার সেরকম আমার কিছু আলোচনাও হয়েছে, যাওয়ার কথা ভাবছি, অনেক বন্ধু বান্ধবের সাথে ওখানে যারা পরিচিতরা রয়েছে তারা বলেছে একবার, মানে সেরকম কিছু কাজের কথাও দেখা যাক, লেটস সি, মানে এটা তো ফিঙ্গার ক্রস, মানে সেটা চেষ্টা করতে হবে। এবং কি বলতো, এই চেষ্টাটা না করতে হবে আমাদের প্রতিনিয়তই আমাদের আমি অনেককেই বলি, বা আমাদের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিতে যারা অনেকেই আসে, যেহেতু আমি অভিনয়ের পাশাপাশি আরো বেশ কয়েকটা জব রোলে যুক্ত, যারা ইয়াংরা আছে তাদের বলতে পারি, জানে মানে জানানো যায় না, দরকার নেই। আমি আমার ব্যাপারে কিছু লুকিয়ে রাখি না, সবাই তো সব জায়গায় ফেসবুক সোশ্যাল মিডিয়া সব জায়গায় তো ডিরেক্টর আমার নাম বা মোবাইল নাম্বার দিয়ে পোস্ট করে দিচ্ছে, রাত্রি 1:30-2টার সময় কল করে যদি কেউ বলে যে প্রোফাইল পাঠাচ্ছি কাস্টিংয়ের জন্য, মানে উনি কিন্তু কাস্টিং এ রয়েছেন, বেসিক্যালি অ্যাক্টর। হ্যাঁ, অভিনয়ের পাশাপাশি শিবপুর লিখেছি, কয়েকটা প্রজেক্টে কাস্টিং করে আপনারা পাঠাতে পারেন। ইপিটা বলছি না, বাদ দিলাম, মানে অনেকগুলো কাজ হয়ে যাচ্ছে তো, অনেকগুলো সর্বঘাটের কাটালি কথা, এটা না কোথাও এটা দরকার আমার মনে হয়, জানো তো, মানে তোমার তো এক্সপেরিয়েন্স সব দিক থেকে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, তাই নাই কি? না, আমি কোথাও গিয়ে আমি মনে করছি আমি সমৃদ্ধ হচ্ছি, হ্যাঁ, মানে ইউ আর কানেক্টেড অলওয়েজ উইথ ফিল্ম, মানে ব্যাপারটা হচ্ছে কোথাও গিয়ে তো ঘাটছি, কোথাও গিয়ে মনে হচ্ছে ওরে বাপরে এটা কি হচ্ছে, তারপর না করতে হবে, ক্লান্ত হচ্ছি, আবার উঠে দাঁড়াচ্ছি, এবং না চলো করি, যখন নিয়েছি তখন করেই ছাড়বো, এবং এই করতে করতে আলটিমেটলি সমৃদ্ধ হচ্ছে। এবং কীভাবে হতো, আমি যেটা প্রথম থেকেই শুনে এসেছি একটা, বা জানি আমরা প্রত্যেকে, যেটা ফিল্ম হচ্ছে একটা কম্পোজিট আর্ট, ডিফারেন্ট আর্ট ফর্ম একসাথে রয়েছে। কিন্তু আমি যখন অভিনেতা হিসেবে কাজ করছি, আমি কিন্তু শুধু ওই অভিনয় অ্যাসপেক্টেই ভাবছি, বা বড়জোর ফ্রেমটা কোথায় রয়েছে দেখছি, আচ্ছা লাইটটা কোথায় রয়েছে একটু দেখে নিচ্ছি, ব্যাস এইটুকু, এর বাইরে আমি না, ইউ আর নট কানেক্টেড উইথ দ্য ইউনিট, মানে সারাক্ষণ যে এন্টায়ার ফিল্ম মেকিং। কিন্তু যেখানে হোয়ারাজ আমরা যখন থিয়েটারে থাকি, আমরা কিন্তু পুরো প্রসেসটার মধ্যে থাকি, আমরা কিন্তু ওই ট্রাকে করে যে আমাদের আর্টের প্রপস আসে সেগুলো নামানো থেকে শুরু করে, সেই মার্কিং করা থেকে শুরু করে, লাইটের কম্পোজিশন, সাউন্ডের সাথে সবটা করি, কিন্তু সিনেমার ক্ষেত্রে আমরা সেটা করি না। কিন্তু আমি যেহেতু ডিফারেন্ট জব রোলের মধ্যে থাকতে পারছি এবং পুরো ফিল্ম মেকিং প্রসেসটার মধ্যে শুরু থেকে থাকতে পারি, ধরো আজকে দেবী চৌধুরীর শুটিং আজকে হলো, কিন্তু আমি এই টিমের সাথে যুক্ত হয়েছি, বা শুভ্রজিৎ দা, অনিরুদ্ধ দা, আমাদের প্রডিউসার অপর্ণা দি আমাকে সেই সুযোগটা দিয়েছে গত বছর থেকে, মানে গত বছরে সেই লোকেশন রেখি তখন থেকে একটা নেকেড লোকেশন, আজকে সেখানে লোকেশনে 200 জন মিলে ইউনিটে কাজ করছে, কিন্তু আমরা যখন লোকেশন রেখে গেছি সেই পুরুলিয়ার একটা প্রত্যন্ত জঙ্গল টাইপের জায়গা, ঝর্ণা, সেখানে ফাঁকা, সেখানে গিয়ে সেটাও একটা শেখার, আমি হয়তো পাশ থেকে দেখতে, মানে আমিও কোথাও শিখছি যে শুভ্রজিৎ দার মতো একজন বড় মাপের ডিরেক্টর, উনি দাঁড়িয়ে এডির সাথে ডিসকাস করছে, ডিওপি সাথে ডিসকাস করছে যে এখানে এইটা হবে, ওখানে ওইটা হবে, পরবর্তীকালে আজকে যখন শটটা এক্সিকিউট হচ্ছে তখন আমি দেখছি আচ্ছা ওইটা তখন এইটা বলছে, মানে কানেক্টিং পয়েন্টে এসে দেখে যে হ্যাঁ বাহ, এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি। অসাধারণ দারুণ গল্প থাকে না, মানে কত, এই যে পেছনের গল্প, একটা ছবির আমরা শুধু সামনেটুকু দেখি, পেছনে এতখানি গল্প জড়িয়ে। আচ্ছা, তুমি এই যে মানে ববলি শেষে একটা প্রশ্ন মিস করে গেছি, এক্সপিরিয়েন্সটা জানা ছিল খুব, মানে তাকে দেখে কেমন লেগেছিল? সামনাসামনি দেখেছিল তো? অভিষেক বচ্চন? হ্যাঁ, শর্ট ছিল তো, মানে তার বিষয়ে যদি একটু বলো, কি দেখলে, মানে আমাদের এখানে থেকে কতটা তফাৎ এদের কাজের ওয়ার্কিং প্রসিডিওরে? একটা জিনিস আমি ডেফিনেটলি বলি, আমি ইন্ডাস্ট্রির পার্ট, আমি কোথাও ক্রিটিসাইজ করছি না, আমি ক্রিটিসাইজটা যদি করি সেটা নিজেকেও করছি, আই এম অলসো পার্ট অফ দিস ইন্ডাস্ট্রি, বেসিক্যালি প্রফেশনালিজম।
এটা সবাই বলছে জানো তো। প্রফেশনালিজম। আমাদের ট্যালেন্টের কোনো অভাব নেই, কোথাও গিয়ে এগিয়ে বই তো কমতি নেই, এটা মানতে পারবো না একদম, কিন্তু আমাদের যেটাতে কমতি আছে সেটা হচ্ছে আমাদের প্রফেশনালিজম। মানে আমাদের কোথাও গিয়ে ওটাতে আমরা একটু ল্যাক করছি। মানে সেখানে কি ল্যাদটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে, বাঙালির যে ল্যাদ, মানে আমরা আমিও বাঙালি, কোথাও গিয়ে আমি যেহেতু এটা ওপেন আড্ডা হচ্ছে, আমার যেহেতু কোনো ইনোভেশনস নেই, আমার বলতে কিছু অসুবিধা নেই, তাই আমি বলছি একটা বানানো কৃত্রিম ইগো। হ্যাঁ মানে আমি এই তুই জানিস আমি কে, কাজ কথা বলবো, আমি কেউ নয়, আমার কাজগুলো, আমি শিবপুরের কানা শিকদার, আমি দেবী চৌধুরানী দেবী সিংহ, রাজদীপ সরকার 50 বছর পর থাকবে না কেউ জানে, হ্যাঁ কেউ জানে না, আমার কাজগুলো থাকবে, ওটাই ইম্পর্টেন্ট। আমরা সেটা ভুলে যাই, আমরা আমাদেরকে বড় করে ভেবে ফেলি। এটা তো একটা বড় প্রবলেম। তুমি নতুন জেনারেশনদের কিরকম দেখতে পাচ্ছ? এই যে এত কাস্টিংয়ের জন্য তো দেখতে পাচ্ছ নতুনরা আসছে, সাইকোলজি তাদের মেন্টালিটি কাজ করতে আসছে, কি দেখতে পাচ্ছ? নিজেকে দেখতে পাচ্ছ, মানে পাচ্ছ যে রাজদীপ কিরকম ছিল শুরুর দিনটায়? আমাদের সময় জানো তো স্কোপটা সত্যিকারের মানে আমার মনে হয় একটু কম ছিল, কারণ আমরা অনেক কিছু জানতাম না। এখন স্কোপ অনেক, এখন এটা ইন্টারনেটে এটা সার্চ করলে অনেক কিছু পাওয়া যায়। ইভেন আমি সবসময় সবাইকে বলি এটাকে ইউজ করো, এটাকে অনেক কিছু পাচ্ছ। আজকে ফোন সার্চ করলেই তোমার এতগুলো অ্যাক্টিং মানে ওয়ার্কশপের ভিডিও আছে, ন্যাটলি পোর্টম্যানের অ্যাক্টিং ওয়ার্কশপ ভিডিও আমি রিসেন্টলি একজন বন্ধুর থেকে পেলাম। তো এইসবগুলো এখন অ্যাভেলেবেল। আমরা কোথা থেকে সেই স্ট্যানিস্লাভস্কি কোথা থেকে মাইসনার জোগাড় করে নিয়ে এসেছি, মানে সেই মানে তার জন্য আমাদেরকে যতটা এফর্ট দিতে হয়েছে, ধরো আমরা 10 দিন ঘুরে পেয়েছি, এখন একজন সেটা 10 মিনিটে পেতে পারে। এই চেঞ্জেসটা তো এসেছে, সেটা কি ভালো হয়েছে আলটিমেটলি? সেটা কি ইউটিলাইজ করছে? হ্যাঁ রাইট, আমার হ্যাঁ একই কথাই বললাম, ইউটিলাইজ করছে। ডাউটফুল জায়গা। দেখো কেউ সবাই করছে না তা না, নিশ্চয়ই কেউ করছে, খুব ভালো কিছু মোস্ট অফ দ্য কেসে কি হচ্ছে এটা অবশ্যই উঠে আসছে, নো ডাউট। আমাদের জেনারেশন বা আমার থেকে কয়েকটা বছরের বড় বা কয়েক বছরের ছোট অনেকে খুব ভালো কাজ করে, যাদের খুব প্রশংসনীয়। কিন্তু ওভারঅল না, আমার মনে হয় অভিনয় এই ক্রাফট বা আর্ট ফর্মটার থেকে লোকে না এটার সাথে যুক্ত যে গ্ল্যামার বা যেটা একটা ফ্যাশন, ওটার প্রতি বেশি ঝোঁক চলে যাচ্ছে। আরে ওটা সেকেন্ডারি, এটা প্রথম, এটা যবে বুঝে যাবে তবে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ফেম, এই বিষয়টা ফেম। আমি এখানে তোমার সাথে ইন্টারভিউ দিতে বসে আছি, তুমি দেখলে আমি জাস্ট বাইক, আমার কোনো মেকআপ নেই, আমার সেখানে সাইডে কিছু হোয়াইট হেয়ার রয়েছে, গ্রে হেয়ার রয়েছে, ডাজন্ট ম্যাটার। আমাকে কালকে চরিত্র দাও, আমি কালো করবো, কালকে তুমি যদি চরিত্র দাও পুরোটা সাদা করে নিতে আমার 1 সেকেন্ড ভাববো না। তো এটা আমার ব্যাপার, আমার খুব দরকার কি যায় আছে। এবার তোমার এই যে এতগুলো রোল প্লে, অভিনয়ের প্যারালেলি এত কিছু করে ফেললে, এখন কি মনে হচ্ছে যে একটু ডিরেকশনের দিকে যাব কখনো একটা? এখন নয়, কখনো, কারণ অনেকটা শেখা চলছে না, মানে ভেতরে একটা হয় না যে একটা বানাবো অন্তত। না, এই ভাবনাটা কোনোদিন আসেনি বলাটা মিথ্যে হবে, তবে জোরালো হয়নি কখনো, এখনো তো জোরালো হয়নি। গল্প আছে কিছু, যেমন শিবপুর লেখার পর আরও কিছু গল্প লেখার অফার পেয়েছি, লিখছিও, কিছু ডেভেলপ করছি। মাঝে অনেকগুলো কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, লেখা হয়নি, এবার কয়েকটা নিয়ে বসছি। গল্পটা বলি, সেটা নিয়ে আলোচনা হোক। হ্যাঁ, এবার গল্পটাকে হয়তো আমি লেখার সময় যেরকমভাবে ভেবেছিলাম সেটা এক্সিকিউশনে হয়তো একটু আলাদা কোথাও হচ্ছে, সেটা দেখলে হয়তো মনে হয় যে না এটা একটু ওরম হলে বেটার হতো, আর এটা একটু ওরম হলো না কেন। এটা হয়তো সেই কমতিটা যখন বেশি হবে তখন হয়তো একটা সময় দাও, মানে ইনিশিয়ালি আমিও তো কোনো অভিনয় ব্যাকগ্রাউন্ড থেকে আসা ছিল না, আমি বেসিক্যালি স্পোর্টস, আমার ফ্যামিলি পুরোপুরি স্পোর্টস। আমার ঠাকুরদা মোহনবাগানের ক্যাপ্টেন ছিলেন, আমার বাবা বেঙ্গল টেবিল, এবং আমিও টেবিল টেনিসে ন্যাশনাল খেলেছি। এই ক্যামেরাটা বন্ধ করে দিন না কিন্তু, না ইস্ট বেঙ্গলের লোক বসে আছে তো এদিকে, সেই জন্য। ও আচ্ছা, ঠিক আছে। না, এটাতে একটা বলার কথা, আমরা মোহনবাগানের ওই সময়কার ফ্যামিলি বলেই জানি, মোহনবাগান ইস্ট বেঙ্গলের সম্পর্কটা একটা খুব টম অ্যান্ড জেরি মিষ্টি সম্পর্ক। আজকের দিনে খুব নোংরা হয়ে গেছে, দেখতে ভালো লাগে না। আমার বাবা ময়দানে যাওয়া ছেড়ে দিয়েছে, আমাদের বাড়িতে দুখানা বাস পড়ে আছে। এই বলো না গোল দেবো এই দেবো সেটা পড়ো না, কিন্তু ওই নোংরা কথা মানে হয় না, রিয়েলি এই নোংরা, হ্যাঁ হাতাহাতি মারা, এগুলো অসভ্যতা। আমি অসভ্যতা বলুক না, এই তোর মুখে এই হলো, গোল হলো, ঠিক আছে। আর এই 90 মিনিটের খেলা তো, মানে মাঠে তো ওইটুকু থাকা উচিত। দেখেছি বাবার সাথে ছোটবেলা বাজারে যাচ্ছি, বাবা সরকার দা কি হলো কালে, কেমন দুগোল খেলেন তো না, পরের ম্যাচে দেখে নেবো। এটা একটা মিষ্টি সম্পর্ক, সেটা উত্তক্ত হচ্ছে, কিন্তু সেটাও হচ্ছে দেখে নেবো পরের ম্যাচে, ওই রেড কার্ডটা দেখালো তুলে দিল বলে নয়তো দেখিয়ে দিতাম, ওটা হচ্ছে আলাদা জিনিস। কিন্তু হ্যাঁ, ওটা আমার বাবারাও করে। আজকের দিনে সত্যি কথা যেটা পাল্টে গেছে সেটা শুধু এই খেলার মাঠে নয়, মানুষের মধ্যেও দেখো চলে এসছে। ফিল্ম সেটের ক্ষেত্রে তুমি দেখো একই বিষয়, ইনস্টা, ফেসবুক, সব জায়গায়
সুন্দর গিয়ে সুন্দর 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 কুভাষা মানে সুন্দর কুভাষায় লিখে দিয়ে চলে আসছে দুটো বাজে কথা, কিন্তু যায় আসছে না তাদের। আগে কিন্তু এই সাহসটা ছিল না কারোর এই সাহসটা ছিল না, এবং কি বলতো সবচেয়ে বেশি সবাই অ্যাভেলেবেল ভেবে নিচ্ছে মানে 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 সাধারণ লোক বা সাধারণ অডিয়েন্স, প্রত্যেকেই সাধারণ বলে সবাই প্রত্যেকেই সাধারণ, কিন্তু অডিয়েন্স বা দর্শক যারা আগে একটা সময় যাদেরকে পুজো করতো তাদেরকে এতটা তাদের মানে বেডরুমের মধ্যে ঢুকে পড়তে পারছে বা তাদের সমস্ত সাথে এত বেশি কানেক্ট করতে পারছে, সেই ক্ষেত্রেই হয়তো আরও বেশি আমরাও নিজেদেরকে বেশি অ্যাভেলেবেল করে ফেলছি, তারাও আমাদেরকে একটা খুব সস্তার কিছু ভেবে ফেলছে। এবার দেখো আমার সোশ্যাল মিডিয়াটা তো সম্পূর্ণ আমার ব্যক্তিগত, সেখানে ডেফিনেটলি আমার ব্যক্তিগত জিনিস আমি রাখতেই পারি, না রাখার তো কিছু নেই। এবার কারোর সেখানে পছন্দ না হলে দেখবে না, কিন্তু সেখানে আক্রমণ করে দিলে ডেফিনেটলি আমার তো খারাপ লাগবে। হ্যাঁ, এটা নিয়ে আমার ওই প্রশ্নই মানে, এবং এত ওই ফেক প্রোফাইল তৈরি করছে। আমারই রিসেন্ট একটা প্রোফাইলকে আমি দুবার ব্লক করেছি। আমি এখন অনলাইনে বলছি, সুমিত সেন বলে একজন আমার ছবি ইউজ করে করছে, আমি বিরক্ত হয়ে গেছি। আমি দুবার কমপ্লেন করেছি। সুমিত সেন নামে আমার ছবি নিয়ে, আমার মুখটা দেখে রাখুন, সুমিত সেন নামে একজন কেউ আমার প্রোফাইল ইউজ করে, সে নিজেকে অ্যাক্টর লিখছে না ফটোগ্রাফার লিখছে। এটা কি সুবিধা পাচ্ছে আমি জানি না, আমি বুঝতে পারি না, মানে সাচ আ ননসেন্স। মানে ওই কাজটা ওই সময়টাতে একটু কনস্ট্রাকটিভ কিছু কাজ করুন, যাই করুক, সে যদি কাটে ভালো করে কাটুক। আমার বক্তব্য যেটা করছে সেটা মন দিয়ে করুক। যদি ফটোগ্রাফার হয় ফটোগ্রাফিটা করুক, আমার ছবির কেন দরকার? আমি কোথা থেকে ফটোজেনিক? আমি কবে? হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু আমার পছন্দ হয়েছে, খুব করলো, কিন্তু সে মিসইউজ করলে সত্যি বাজে ব্যাপার। মিসইউজ করছে যখন বাজে ব্যাপার। ফ্যান পেজ অনেকেই বানায়, আমি দেখেছি, দ্যাটস আ ডিফারেন্ট থিং। তার কাজের ছবি পোস্ট করুক না, খুব ভালো। যেটা মাথায় আসছে, আমার ভয়ও করছে প্রশ্ন করতে, না তো সবাই না এড়িয়েই যায়, কিছুই না, মানে তোমার নিজেরও হয়তো এই ফিলিংসটা হয়। সেটা হচ্ছে আমাদের এখানে বাংলায় স্পেশালি, আমি হিন্দির কথা বলছি না, অভিনেতার সংখ্যা অনেক, কিন্তু খুব ভালো অভিনেতা কিছু না, মানে ভালো অভিনেতা সবাই ভালো, তার মধ্যেও তো কম বেশি রয়েছে। এবার সেখানেও নতুনদের মধ্যে তুমি দেখো না, যদি কেউ একটা আর্ট ফিল্ম বানানোর কথা ভাবে, আর্ট মানে ওই তথাকথিত আর্ট কথা বলছি, আর্ট বলে তো কিছু আলাদা করে হয় না, তাও সেখানে নাম নেই কেন? নতুন নাম আসছে না কেন? নতুন নাম আসছে না কারণ আমার মনে হয় এবার মনে হয় একটু একটু করে শুরু হচ্ছে। মানে মাঝখানে এটাও বলি, আমি জানি না এটা পৌঁছবে কিনা বুম্বাদা অব্দি, সিরিয়াসলি বুম্বাদা হ্যাভ প্রুভেন হিমসেলফ, মানে যা ক্যাটাগরির কাজ করেছেন উনি, সবটা উনি করেছেন, করেই যাচ্ছেন, মানে করবেন। আমরা লাস্ট শেষ পাতা দেখেছি, মানে জাস্ট ওনার ডেডিকেশনটাই অসাধারণ। এবং ওনার মতো এটা একটা বিরাট, ওনার মতো একজন লিজেন্ডকে ফ্লোরে কাজ করতে দেখতে পারাটা একটা বিরাট বড় শেখা আমার কাছে। একদম সেই জায়গায় বলছি, সেটা তো ঠিক আছে, সেটা আমরা দেখেছি, সেটাকে আমরা অবভিয়াসলি অলওয়েজ আমরা সেটাকে মানে সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু নতুন ভালো অভিনেতাই পাচ্ছি না আমাদের এখানে। এইটাতে না একটা বিষয় বলার আছে, যে এত বছর ধরে হয়তো আমরা মানে সেরকমভাবে থিয়েটার বা লার্নড অ্যাক্টরদেরকে সেইভাবে নিই, খুব কম এক্সাম্পল রয়েছে, খুব কম, এটাই কম এক্সাম্পল রয়েছে। এবং যারা এসেছে তারা পরবর্তীকালে করেছে। ইভেন ধরো আমি আমার ক্ষেত্রে এটা বলবো না, বাট শিবপুর যখন করেছি, আমি যেহেতু কাস্টিংটা করেছিলাম, তাতে প্রায় 22-23 জন নতুন ছেলে মেয়ে কাজ করেছিল, মানে যারা নতুন বলতে যারা কোনোদিন সেইভাবে ক্যামেরার সামনে আসেননি, করেছিল হয়তো তারা হয়তো কয়েকটা কাজ করেছিল, কিন্তু তাতে আমাদের যিনি এডিটর ছিলেন সুজয় দত্ত রায় এবং অরিন্দম দা আলাদা করে পরে প্রশংসা করেছিলেন যে এরা ফাটিয়ে দিয়েছে। এবং বিশেষ করে প্রতিটা রিভিউতে আলাদা করে বেরিয়েছিল যে প্রতিটা ছোটখাটো চরিত্র যারা রয়েছে তারা একদম অ্যাপ্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট। এটা তো দরকার, অনেক বেশি হয়েছিল। ইভেন না কোথাও যেমন ধরো থিয়েটারে যারা, যেমন ধরো আমি থিয়েটার ব্যাকগ্রাউন্ড, আমি আমার থিয়েটারের ছেলে, আমার আশেপাশে যারা থিয়েটারে যাদেরকে কাজ করতে দেখেছি, যাদের প্রতি সেই বিশ্বাসটা ছিল, তাদেরকে সেই জায়গাটা দিয়েছি। এবার তুমি দেখো মন্দারে অনির্বাণদাও করেছে, অনির্বাণদাও আজকে দেবাশিস একজন এনএসডিয়ান, আমি যদি খুব ভুল না হয় দেবাশিস দা খুবই সিনিয়র আমাদের, আমি 2012-13 বা এরকম কোন একটা পিরিয়ডে এনএসডি পাস আউট, এনএসডি স্কলার। তো মন্দারের আগে তো সেইভাবে সজলদাও ছিল, হ্যাঁ সজলদা, ওরে বাবারে সজলদা। কিন্তু এইটা খারাপ লাগে, আমি কিন্তু আলোচনা করছি, আমি এই যে নামটা বেরিয়ে আসলো, দেখো সজলদা, কাজ সেই অর্থে নেই, খারাপই লাগে কিন্তু আমার, ভাবতে পারি না আমি, মানে ওনার মতন ট্যালেন্টেড মানুষ। আমাদের ইন্ডাস্ট্রিটা না, একটা কথা আমার যেটা মনে হয়, আমাদের ইন্ডাস্ট্রিটা কোথাও গিয়ে না খুব পিয়ার বেসড হয়ে গেছে একটু, মানে আমি জানি না, আমি একটা খুব কন্ট্রোভার্সিয়াল কথা বলে ফেললাম, বাট আমার যেটা ফিল, আমি এটা সবাই বলে, এটা সবাই বলছে গো, মানে আমাদের
ইন্ডাস্ট্রিটাকে আমরা অর্গানাইজ সেক্টরের জায়গায় ফরম্যাটে আনতে পারিনি বলে একটা সময়, এটা কিন্তু কোথাও কোনো দোষ বা জায়গা বলছে না। আমাদের ইন্ডাস্ট্রি যদি একটু অর্গানাইজড হতো তাহলে জিনিসটা, ধরো ফর এক্সাম্পল তুমি অ্যাজ এ ডিরেক্টর কালকে একটা সিনেমা করছো, ফিল্ম করছো, তোমার একটা গল্পে একটা চরিত্র আছে যেটা আমার সাথে একদম অ্যাপ্রোপ্রিয়েট ভাবে যায়, তো আমার সাথে সেই মুহূর্তে তোমার কোনো কন্ট্যাক্ট নেই বা তুমি আমাকে চেনো না। আমি হয়তো কোনো একটা জেলায় একটা নাটক করছি, থিয়েটারের সাথে যুক্ত আছি, সে সজলদার মতোই ধরো আমি সুন্দরবন ওনার সাথে থিয়েটার করছি, তাতে তো কোনো অসুবিধা নেই, তাতে তো আমার আর্ট অ্যান্ড ক্রাফট কিছু নষ্ট বাড়ছে বই কমছে না। তো তুমি আমাকে চিনলে না, তুমি আমাকে জানলে না, তাই তুমি কাজটা মানে তুমিও এটা কাউকে পেলে 19-20 কম একটু করে দিলে, তো পরে আমার সাথে 3 বছর পরে আরে তোকে তখন পেলে ভালো হতো। এবার ব্যাপারটা এটা আমারও অক্ষমতা, রাদার তোমার অক্ষমতা বলবো না, আমাদের ইন্ডাস্ট্রির অক্ষমতা যে আমরা একটা কোথাও সেই সেই অর্গানাইজড হইতে আনতে পারিনি। মানে এখন হ্যাঁ একটা যদি কোনো একটা ধরো কিছু হয় যে এই লিস্ট অফ অ্যাক্টরস এই ডেটাবেস যদি কিছুটা করা যায়, কিভাবে করা যায় সেটা জানি না, মানে আমি জানি না, মানে যদি অর্গানাইজড করা যায়, মানে অর্গানাইজড ফরম্যাটে আনা যায়। আজকে যেমন ধরো একটা কর্পোরেটে যদি চাকরি হয়, মানে একটা চাকরির ইন্টারভিউ, তার জন্য বেশ কিছু, তার আগে একটা এন্ট্রান্স এক্সাম আছে, তার কিছু সিলেকশন প্রসিডিওর আছে, একটা প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে হয়। ধরো ফর এক্সাম্পল আমি পিডব্লিউসি, প্রাইসওয়াটারহাউসকুপার, টিসিএস এ চাকরি করি, তার একটা প্রসেস আছে। ঠিক, আমি বলছি না যে আমি ছাড়া কোনো যোগ্য ছেলে ওখানে চান্স পাইনি, এটা আমি এই কথা যাচ্ছি না, হয়তো সেটা খুব, কিন্তু সেখানে ওই পার্সেন্টেজটা খুব কম, কিন্তু আমাদের এখানে এই পার্সেন্টেজ মানে এই ব্যাপারটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে হয়তো। যেমন এটা খারাপ প্রশ্ন ছিল, খারাপ নয়, মানে ওই দুঃখের প্রশ্ন ছিল যে কম একটাতে দেখতে পাচ্ছি, কিন্তু উল্টো দিকটা আর্টেনিশ হয়েছে, কিন্তু যেটা খেয়াল করছি খুব অনেক ডিরেক্টরদের নতুন দেখতে পেয়েছি এই বছরে উঠে আসতে, একদম তাই না, নতুন অনেক ডিরেক্টর। হয়তো আমার যেটা মনে হয় গল্প বলার ফরম্যাটটা একটু চেঞ্জ হয়েছে, এবং সেক্ষেত্রে নতুন যারা গল্প বলতে আসছে তাদের ওপর আমাদের যারা প্রডিউসার তারা একটু ভরসা রাখতে পেরেছে, বেশ কিছু নতুন গল্প বলিয়ে দেন। আলটিমেটলি একটা সিনেমা বা ফিল্ম কি একটা গল্প, তার সেটাকে কিভাবে প্রেজেন্ট করছি, শেক্সপিয়ার একরকমভাবে কোন একটা নাটক লিখে গেছেন, পরবর্তীকালে সেটাকে অন্যভাবে হায়দার বানানো হতে পারে, সেটাকে পরবর্তীকালে অন্যভাবে ওমকারা বানানো যেতে পারে, সেটা গল্পটাকে কিভাবে প্রেজেন্ট করছি। এদিকে তো এই তুমি যে মন্দারের কথা বলে, ম্যাকবেথ একরকম ভাবে লেখা হয়েছে, মন্দারটা কি ধরন, এবং সচরাচর কথা উইচেসের প্রেজেন্টেশনে সজল দাও কি সুন্দর করেছে। ঠিক আছে, আমরা শেষের দিকে একদম, তোমার সবথেকে ভালো পাস টাইম কি, যে যখন তুমি কিছু করছো না, তুমি তো অলওয়েজ করছো, আমি জানি ব্যস্ত হয়েছো, তাও যখন কিছু করছো না তুমি, হ্যাঁ, তখন সব থেকে ভালো কী লাগে? সব থেকে ভালো কী লাগে সেই সময়টা আমি অনেক কিছুই করতে পারি, মানে অনেক কখনো সিনেমা দেখি, বা কখনো অ্যাক্টিং রিলেটেড বা এই ধরনের কিছু, যদি নিজের মনে হচ্ছে কোথাও একটু সমস্যা হচ্ছে। দেখো আমাদের সবসময় সমস্যা নেই তা নয়, প্রত্যেকেরই বিভিন্ন রকম, আমি জানি আমার কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ আমি জানি, সেটা বলছি না, কিন্তু আমরা নেগেটিভটার উপর হয়তো কাজ করছি, বা যেমন মনে হলো ধরো পজিটিভটাও একটু হয়তো আগের ম্যাচটাতে ডাউন যাচ্ছে, মানে ইটস লাইক এ পারফরমেন্স, তো ওটার উপর একটু কাজ করার চেষ্টা করি। বা আমি যেহেতু বললাম যে MBA ফিনান্স, এবং আমি আগে ফিনান্সিয়াল রিসার্চ অ্যানালিসিসের কাজ করতাম, তো ওই সব নিয়ে কখনো কখনো গ্লোবাল মার্কেট, শেয়ার মার্কেট আপডেট করছো সারাক্ষণ নিজেকে। হ্যাঁ, মানে যেটা মনে হয় সেটা করি আর কি, ওরকমভাবে কোনো ইনোভেশন নেই, যেটাই করতে হবে ওটাই করি। নতুনদের জন্য কিছু বলতে চাইবে যারা অভিনয় আসতে চায়? না, আমিও দাদা নতুন, আমি নিজেকেও বলি, বাট হ্যাঁ মানে কেউ হয়তো 1 বছর করেছে, আমি হয়তো 4 বছর করেছি, কেউ হয়তো একদমই করেনি, মানে সেই থিয়েটার করছে বা কিছু করছেও না, আসলো সেই এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, নিজের ট্যালেন্টের ওপর জোর দাও, নিজের আর্ট অ্যান্ড ক্রাফটের ওপর জোর দাও, এবং যদি সেই সময়টা থাকে তাহলে থিয়েটারটা করো, থিয়েটারের প্রসেসের মধ্যে দিয়ে যাও। অনেক জায়গা রয়েছে, রবীন্দ্রভারতী হতে পারে, NSD হতে পারে, FTI হতে পারে, যেটা তো আমি বলছি না পার্টিকুলার কোনো আমি ইনস্টিটিউটের নাম করে বলছি না, বাট শিখে এসো, এই প্রসেসের মধ্যে দিয়ে, হ্যাঁ শেখার মধ্যে দিয়ে এসো, দেখো তুমি নিজেকে অনেকটা বেশি কনফিডেন্ট পাবে, তুমি নিজেকে অনেক বেশি কনফিডেন্ট পাবে, তখন তোমার নিজের, এবং সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যখন মানে একটা কাজ পাওয়া, সেটা তো একটা স্ট্রাগল, কাজটা পেয়ে যখন শুটিং ফ্লোরে গিয়ে যখন দেখছো সেখানে লিজেন্ড অ্যাক্টার্সরা দাঁড়িয়ে রয়েছে, সেখানে তখন নিজের অর্ধেক পড়ে যায়, তখন সেখানে কোনো কিচ্ছু ফিয়ার MR কিচ্ছু কাজ করবে না, সেখানে শুধু থাকবে তোমার ভেতরের ট্যালেন্ট এবং তোমার ভেতরের ক্রাফট, এবং সেটা নিয়ে কনফিডেন্ট একদম যে আমি যেটা করছি ঠিক করছি। বা সেখানেও যদি ডিরেক্টর একটা কিছু বললো, সেখানে অ্যাজ অ্যান আর্টিস্ট তোমারও তো একটা কিছু ভাবনা থাকতে পারে, স্যার আমি কি এটা এইভাবে করতে পারি, সেটা কনফিডেন্টলি বলো, কি বলবেন না বলবেন,
বা না এটা করো, আমি যেটা বলছি সেটা করো, বলতে বলতে ঠিক আছে, হতেই পারে উনি ওইভাবে দেখছেন, কারণ উনি পুরো সিনেমাটা দেখেছেন, তুমি তোমার ছোট্ট একটা ক্যারেক্টার দেখছো। ঠিক ঠিক। তো কিন্তু ডিসকাসটা তো করো, সেই সাহসটা তখনই তুমি পাবে যখন তোমার মধ্যে সেই জানবে, হ্যাঁ ওইটুকু জানবে তুমি। হ্যাঁ যখন ওইটা আচ্ছা আমি না এই সময়টা তাকাবো না, কারণ ওই আওয়াজটা তো আমি পাইনি, তাহলে আমি এখানে থাকছি। যেটা বব বিশ্বাসে দেখবে, যেমন ধরো একটা ওই সিনটা রয়েছে, আমার সাথে তার আগে টিনা দেশের ঝগড়া হয়েছে, একটা কথা কাটাকাটি হয়েছে, আমি বারে বসে বাদাম মানে বারে বসে আছি, পিছন থেকে ওই যে চাইনিজ মানে যে চাইনিজ ছেলের ক্যারেক্টারটা করেছিল সে ঢুকছে, এরকম সিনটা ছিল। বললাম मैं ऐसे ही बैठा हूँ, আমি সুজয় স্যারকে গিয়ে ডিরেক্ট প্রশ্ন করলাম, স্যার मैं ऐसे ही बैठा हूँ, बोलो क्या करना चाहते हो, मैं ऐसे ही बैठा हूँ, बुरा लगेगा कुछ दीजिए ना, बाहर है तो कुछ खाने वाने का दीजिए। बोला ओके, एडी के बोल लो सर के लिए कुछ लाइए, मतलब कुछ भी चना चना मूंगफली कुछ लाइए, मूंगफली दिला আমি খাচ্ছি। তখন বললো হ্যাঁ राजदीप जी, ওদের ওনার যে एडी अंकित भैया বলছে যে हाँ पीछे से दरवाजा खोल के आएगा, आप उसके तरफ देखिएगा, देख के उधर जाइएगा। मतलब वो पीछे से आएगा, मैं कैसे वो क्या बहुत ज़्यादा साउंड करके मतलब कुछ बुला के कुछ मुझे नॉक करेगा या फिर मुझे बुलाएगा? बोला नहीं। बोला तो फिर मैं पीछे ही देखूँ? बोला तो अरे एक काम करिए सर, वो सामने अगर जो जूनियर आर्टिस्ट बैठा है ওখানে বসে একজন কাজ করছিল, তো उनको बोलिए कि उनको उसके तरफ देखने के लिए मैं खाते खाते उसके तरफ देख के मैं उसको फॉलो करूँ, या गुड से লজিক। সুজয় ঘোষ বললাম হ্যাঁ এইগুলো রাইট। এইটা তখনই তুমি বলতে পারবে যখন তোমার সেই কনফিডেন্সটা থাকবে, আদারওয়াইজ তুমি এটা বলতেই পারবে না, তখন বলবে তুমি তখন বসে আছো, যদি তাকালো শর্টটাই মানে রিজনিংটাই তো আসছে না, রিজনিংটাই আসবে না, তুমি নিজেকে নিজে জাস্টিফাই করতে পারবে না, নিজের রিজনিং খুঁজে পাবে না, কেন তুমি তাকালে, কেনই বা তুমি বসে আছো কিছুই জানো না। কিন্তু তুমি যখন ওখানে বসে আছো, তুমি ওটা তুমি নিজের মতো করে তুমি ওটা ভেবে করছো, তোমার এই কনফিডেন্সটা আছে। এবং বড় কথা হচ্ছে, এবং তখন না নিজেরও আরো কনফিডেন্স আরো বেড়ে যায় যে একজন ন্যাশনাল লেভেল সুজয় ঘোষ, সুজয় স্যারের মতো একজন লোক, সে তোমার আইডিয়াটাকে প্রাধান্য দিল এবং বললো যে হ্যাঁ ওকে গুড, এবং সেটা অনুযায়ী শটটা হলো, তো অসাধারণ ভালো লাগে তখন। দারুণ, মানে দারুণ দারুণ গল্প পাচ্ছি আমরা। আর যেটা বললো প্লিজ একটুখানি যারা নতুন আসতে চাইছেন ফলো করুন এইগুলো, আমরা তো চেষ্টা করে যাচ্ছি, মানে সবাইকে এনে যদি একটু একটু করে আপনাদের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় তাদের নলেজটা। এটা ছাড়া আমাদের শেষের দিকে সবাইকে আমি করে থাকি একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের চ্যানেলের নাম হচ্ছে ভেলকি। হ্যাঁ দেখেছি। এবার ভেলকি বলে তোমার কি মনে পড়ে? ভেলকি বললেই তো খুব মজার জিনিস, মানে আগে ছোটবেলায় সেই জাদু দেখানো, ভেলকি দেখানো। ও তুমি একাস্টাম তার মানে শব্দটার সাথে। অবশ্যই আমরা 90s কিড, তো আমরা সব তো 90s। এবার তোমার লাইফের বিগেস্ট ভেলকি কি? সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে। অনেক আছে, খারাপগুলোকে আলোচনা না করে যদি ভালোটাই বলি, ডেফিনেটলি ছিলাম সেই সজারু হয়ে গেলাম হাসজারু, ছিলাম অ্যাকাউন্টেন্ট হয়ে গেলাম অ্যাক্টার, তো এটা ইটসেলফ ইজ আ ভেলকি। তো মানে 7-8 বছর আগে মানে আমাকে যদি আজকে আমার সামনে এসে দাঁড় করানো হয়, সে ভেলকি খেয়ে যাবে, বলে হাট এটা তুই নস, এটা আমি নই, এটা রাজদীপ নয়, এটা অন্য কেউ। পুরোটা পাল্টে গেছে। হ্যাঁ পুরোটা পাল্টে গেছে। সেটা ভালোই হয়েছে বিষয়টা। হ্যাঁ সেটা ভালোই, আমরা পেয়েছি, আমরা দেখতে পাচ্ছি, আমরা নতুন কাজ পাবো সামনে। আমিও তোমাদেরকে পেয়েছি। হ্যাঁ সবাইকে পেয়েছি। আর আড্ডা মেরে কেমন লাগলো? খুব ভালো লাগলো, খুব ভালো। এই ফরম্যাটে অনেক মানে বেশ কিছু মনে বলবো না, বেশ কিছু ইন্টারভিউ দিয়েছি, বাট এই ফরম্যাটে দিই মানে এটা ইন্টারভিউ মাঝে মধ্যে ক্যামেরা দেখে ও আচ্ছা এখানে ক্যামেরাটা মানে তোমার সাথে যেন আড্ডা দিচ্ছি। হ্যাঁ তাই তো, মানে সেই ইন্টারভিউ। হ্যাঁ না বর্তমান যুগে চলচ্চিত্রে মানে ওই ব্যাপারটা করতে হবে, আর হচ্ছে একটা সেট থাকে তো প্রশ্নের। হ্যাঁ তাহলে আপনি এখন প্রেম করছেন মানে? হ্যাঁ না বর্তমান যুগে আমার সেই ওটা করতে হচ্ছে না, মানে খুব একদম আড্ডার মতো করে কথাটা বলছি আমরা। যা এটা ঠিক আছে তো, এই ফরম্যাটটা চলবে তো, রাখবো এটা। হ্যাঁ হ্যাঁ মানে আমি চাই তোমাদের কাছ থেকে রিভিউ চাই আমি, যে হ্যাঁ মানে এটা কারণ সবাই বলছে। হ্যাঁ না না কাটছি এখন, কাটবো, এটাও রাখবো তো আমি, তুমি চাপ নিও না। আচ্ছা কথা বলতে বলতে যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা দুজনে কিন্তু কেউ দেখো তোমার একটু বেশি আমার একটু কম। ও চলো এটা শেষ করি। হ্যাঁ